দেখো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা হ্যাঁ যায়। স্যার। আমাদের হয়েছিল সংযোগান্ত ছিল, আজকে হবে অচরাভ্যাম দুয়ে এখান থেকে। হুম দেখো, সূত্র হচ্ছে অচরাভ্যাম দুয়ে। সূত্র অচরাভ্যাম দুয়ে। হুম এই হচ্ছে বিভক্তি। অচহ এটা পঞ্চমী, অচহ এটা পঞ্চমী, রাহাভ্যাম এটাও পঞ্চমী, কিন্তু রহাভ্যাম দ্বিবচন, অচহ এক বচন। দুয়ে এটা হচ্ছে প্রথমা বিভক্তি, প্রথমা দ্বিবচন। অর্থ কি? অর্থ হচ্ছে অজ প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি রকার অথবা হকার থাকে এবং সেই রকার অথবা হকারের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তাহলে দ্বিত্ব হবে। অজ প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি, স্যার স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। হুম তো দেখো কি বললাম, অজ প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি রকার অথবা হকার থাকে, আর সেই রকার এবং হকারের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তাহলে ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণে দিতে হবে বিকল্পে। বিকল্পে উদাহরণ কি? না হি अस्ति, না হি अस्ति। আচ্ছা এখানে বলো তো এইখানটায় কি, এখানটায় কি সন্ধি হবে? এখানটায় হি যুক্ত अस्ति, কি সন্ধি হবে এখানটা? আমরা পড়েছি কিন্তু।
হি যোগ অস্তি কি সন্ধি হবে? ইকো এনেছে লাগবে না? হ্যাঁ স্যার, ইকো নিচে আসবে। ইকো এনেছে আসবে তো ওখানে। ইকো এনেছে আসবে এবং ইকো এনেছের কি বক্তব্য? ইকের স্থানে জন হবে যদি অজ পরে থাকে। ইকের স্থানে জন হবে যদি অজ পরে থাকে। ইকের স্থানে জন হবে যদি অজ পরে থাকে, তাই তো? তার মানে যে ইক হুম দেখো এই যে ই, এটা ইক, ইকের স্থানে জন হবে কখন হবে? যদি অজ পরে থাকে। অকারটা অজ পরে আছে, অকারটা অজ পরে আছে। তাহলে দেখো ন হ ইয় এদিকে অস্তি। দেখো বোঝা গেল ইকো এনেছে কি করে লাগছে, বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হুম এটা হলো নহি অস্তি। তাহলে যোগ করলে কি হবে? এটা যোগ করলে হলো, এটা যোগ করলে এটা এরকম হবে। মানে এখানে এখানে কিন্তু লাগলো ইকো এনেছে, ঠিক আছে? এটা হলো ইকো এনেছে। এখন কিন্তু আমাদের যে অচর হাভ্যাম ধরে কিন্তু আসেনি, এরপর আসবে অচর হাভ্যাম ধরে। দেখো ন অ, আমি এটাকে আরো ভাঙছি, নটাকে অ করলাম, মানে নটাকে মানে ন এবং অ দুটোকে সেপারেট করলাম। হ ইয় অ। হুম এইখানে দেখো লাগবে অচর হাভ্যাম ধরে। না কিরকম না, এখানে দেখো কি বলা হয়েছে, অচের পরে যদি রকার অথবা হকার থাকে, অচের পরে যদি রকার অথবা হকার থাকে এবং তারপরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তারপরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, জ্বরটা বলা হয়নি, জ্বরটা কি, কোন কতটা জ্বর? জ্বর বলতে হল হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণ জ্বর। হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন হলো জ্বর। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, অচের পরে যদি হকার অথবা রকার থাকে, র অথবা হ থাকে। দেখো এটা অচ, এটা অচ, অচের পরে কি আছে? র অথবা হ আছে। অচের পরে র অথবা হ আছে, হকার। এবং তারপরে দেখো জকারটা জ্বর, হ্যাঁ কি না? জকারটা হ্যাঁ স্যার। জ্বর। তাহলে অচের পরে বিদ্যমান
তাহলে কি বলছে, অচের পরে বিদ্যমান যে র অথবা হ, তারপরে বিদ্যমান যে জর প্রত্যাহারস্থ বর্ণ তার দ্বিত্ব হবে। তাহলে দ্বিত্ব হলে ন অ হ য় য় অ, এটা আর অস্থি হয়ে গেল। দেখো বোঝা গেল? তাহলে রূপটা হবে ন ডবল জকার, এরকম হবে না হিয়াস্তি, মানে ডবল জকার হয়ে যাবে ওখানে। ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি উদাহরণ 2 দেখাই আমি, হরি অনুভব, হরি অনুভব, ঠিক আছে। এখানে কি সূত্র লাগবে? এখানেও দেখো ইকোয়নসই লাগবে এখানে। দেখো এটা হলো ইকোয়নচি করে ইকারের স্থানে জকার এলো। ঠিক এরপরে দেখো আমি অচরহাভ্যাম দিয়ে করব। দুয়ে করলে কি হবে না, হ অ র অ অনুভব হলো। এখানে দেখো সঙ্গতি হবে, এটা অচ, অচের পরে বিদ্যমান রকার, অচের পরে বিদ্যমান রকার রয়ের পরে বিদ্যমান জর প্রত্যাহারস্থ বর্ণ তার দ্বিত্ব হয়ে যাবে। তাহলে হ হ, এটা হলো। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এরপরে গ্রন্থ দেখো, অচহ পরাভ্যাম, অচহ পরাভ্যাম মানে অচের পরে, অচহ পরাভ্যাম মানে অচের পরে, রেফ হকারাভ্যাম মানে অচের পরে রেফ মানে রকার এবং হকার, তারও পরস্য, তার উপরে বিদ্যমান জরহ জর প্রত্যাহারস্থ বর্ণ তার দুয়ে বাস্তহ মানে বিকল্পে দিতে হবে, এক পক্ষে দিতে হবে, অপর পক্ষে দিতে হবে না। মানে এটা যেমন রূপ হর্যনুভব, মানে ডবল জকার করে, এখানে তো একটাই জকার হয়, 8 জকার হবে এখানে। ডবল জকার হর্যনুভব, এটা হচ্ছে, এটা দ্বিত্ব পক্ষে, আর একটা হচ্ছে এখানে একটাই হবে, ঠিক আছে। একটা তো জকার এলো, একটাই হবে এখানে, ঠিক আছে ওটাই। আর হর্যনুভব এটা হচ্ছে দ্বিত্ব অভাব পক্ষে, মানে যে পক্ষে দ্বিত্ব হবে না সেই পক্ষে হর্যনুভব, আর যে পক্ষে দ্বিত্ব হবে সেটা হচ্ছে হরিয়ানুভব। আর এখানেও ঠিক সেম, এখানেও একটা দ্বিত্ব পক্ষে একটা দ্বিত্ব অভাব পক্ষে। চলো পরবর্তী সূত্র। পরবর্তী সূত্র হচ্ছে হলো জমাম জমি লোপহ, হলো জমাম জমি লোপহ। পদচ্ছেদ কি না, হলহ, এটা পঞ্চমীর এক বচন, হলের পরে
জমাম 6-3, জমি 7-1, লোপহ 1-1। এটা হচ্ছে পদচ্ছেদ। হলহ মানে হলের পরে, জমাম মানে জমের স্থানে, জমাম লোপহ, এটা বক্তব্য। হলহ মানে হলের পরে, জমাম লোপহ, জমি পরে। হল কি? সমস্ত ব্যঞ্জন। জম কি? জম হচ্ছে হ ইয় থেকে শুরু করে হয় ওয়ারাট লন ইয়ম অননম, এগুলো জম। হয় ব রট, হয় ওয়ারাট ল ইয় ম ও ন ন, এগুলো জম। জমের লোপ হবে। সূত্রার্থ কি বলছে দেখো, সূত্রার্থ হচ্ছে যে হল প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান জমের লোপ হবে যদি ওই জমের পরে জম প্রত্যাহারস্থ বর্ণ থাকে। কি বললাম? হলের পরে হল প্রত্যাহারস্থ বর্ণের পরে বিদ্যমান জমের লোপ হবে, জম প্রত্যাহারস্থ বর্ণের লোপ হবে যদি ওই জমের পরে জম প্রত্যাহারস্থ বর্ণ থাকে। মানে জম প্রত্যাহারস্থ বর্ণের পরে জম প্রত্যাহারস্থ বর্ণ থাকলে তাহলে পূর্ববর্তী জম প্রত্যাহারস্থ বর্ণের লোপ হবে। ঠিক আছে? জম প্রত্যাহারস্থ বর্ণের পরে জম প্রত্যাহারস্থ বর্ণ থাকলে তাহলে পূর্ববর্তী যে জম প্রত্যাহারস্থ বর্ণ তার বিকল্পে লোপ হবে, বিকল্পে লোপ হবে, বিকল্পে। পরবর্তী দেখো, আমরা যে উদাহরণগুলো পেলাম ওইগুলোই মিলে যাবে। উদাহরণ ছিল নাহি অস্তি, এখানে এটা এটা হবে ভাঙলে। কি বলেছে? হলের পরে, এটা হল, এটা হল, তাহলে হলের পরে বিদ্যমান জম প্রত্যাহারস্থ বর্ণ, এটা জম প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? জকারটা দেখো, ভেবে দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জকারটা হ্যাঁ জম স্যার। প্রত্যাহারস্থ বর্ণ। হলের পরে বিদ্যমান জম প্রত্যাহারস্থ বর্ণ, হলের পরে বিদ্যমান জম প্রত্যাহারস্থ বর্ণ তার লোপ হয়ে যাবে। আর একটা শর্ত আছে, পরে যদি জম প্রত্যাহারস্থ বর্ণ থাকে, পরে জম প্রত্যাহারস্থ বর্ণ আছে, হ্যাঁ কি না? তার উপরে জম হ্যাঁ স্যার। প্রত্যাহারস্থ বর্ণ আছে, হ্যাঁ স্যার। তাহলে পূর্ববর্তী জম প্রত্যাহারস্থ বর্ণের লোপ হয়ে যাবে। তাহলে ন ন হ লোপ হয়ে গেল, ওটা ইয়, আর এদিকে অস্তি থাকলো। এখানে সূত্র লাগলো হলো জমাম জমি লোপহ, হলো জমাম জমি লোপহ, এবং এই যে লোপটা পড়ে এটা থাকলো, তাহলে রূপটা হবে কি রকম? না এখানে একটা অকার আছে, সরি, এটা আমি কাটিনি। এটা হলো,
এটা হচ্ছে লোপ পক্ষে, আর যদি লোপ অভাব পক্ষে করা হয় তাহলে ন, এটা হচ্ছে লোপাভাব পক্ষে, মানে যে পক্ষে লোপ হবে না সেই পক্ষে তো ওটাই থেকে যাবে, যে পক্ষে লোপ হবে না সেই পক্ষে তো ওটা থেকেই যাবে, তাই না? আর যে পক্ষে লোপ হবে সেই পক্ষে ওই জকারটা, যে পক্ষে লোপ হবে সেই পক্ষে জকারটা, একটা জকার লোপ হয়ে যাবে, দুটো জকার ছিল একটা জকার লোপ হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। হুম। পরবর্তী एचो यवयवः। एचः এটা 6-1, আর অয় বা यवः এটা অয় অব আই আব, এটা এটা হচ্ছে প্রথমার 3, প্রথমার বহুবচন। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যদি যদি এচ এর পরে অচ থাকে তাহলে ওই এচ প্রত্যাহারস্থ বর্ণের স্থানে, এটা বুঝিয়েছিলাম আগের দিন কোন একটা প্রসঙ্গে, মনে পড়ছে। এচ প্রত্যাহারস্থ বর্ণের স্থানে ক্রমানুসারে অয়, অব, আই, আব আদেশ হবে। H is equal to A, O, ওই, ও, এগুলো H। তাহলে স্থানী এ, ও, ওই, ও, আদেশ অয়, অব, আই, আব, এগুলো হবে। ঠিক আছে, এইগুলোর স্থানে এগুলো হবে। দেখো কি বলেছে যে এচহ ক্রমাৎ, এচহ মানে কি? এচহ মানে এচ এর স্থানে, এচহ মানে এচ এর স্থানে, ক্রমাৎ ক্রমানুসারে, অয় অব আই আব এতে সিউ রচি, অয় অব আই আব এতে সিউ, এগুলো হবে অচি পরে। অচি মানে অচি পরে, অচি অচ পরে থাকলে। হুম। পরবর্তী সূত্র হচ্ছে তস্য লোপঃ। পদচ্ছেদ তস্য 6-1, এটা সহজ বোঝাই যাচ্ছে। আর লোপঃ এটা হচ্ছে 1-1, প্রথম আর এক বচন। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে তস্য অর্থাৎ ইৎসঙ্গক বর্ণস্য লোপঃ স্যাৎ, অর্থাৎ লোপ হবে। অতএব ইৎসঙ্গক
বর্ণের লোপ হবে, এটা হচ্ছে সূত্রার্থ। ইৎ সংজ্ঞক বর্ণের লোপ হবে। তা ইৎ সংজ্ঞা হয় কার? ইৎ সংজ্ঞা কার হয়? আমরা দেখেছি হলন্তিয়াম সূত্র দিয়ে অন্তিম হলের ইৎ সংজ্ঞা হয়। উপদেশে বিদ্যমান অন্তিম যে হল, উপদেশে বিদ্যমান অন্তিম যে হল তার ইৎ সংজ্ঞা হয়। দেখো আদেশ ইজগল টু উপদেশ, আদেশ ইজগল টু উপদেশ, তাহলে অয় অব আয় আব এগুলো আদেশ, অয় অব আয় আব এগুলো আদেশ, আদেশ ইজগল টু উপদেশ, তাহলে অয় অব আয় আব উপদেশ। যদি উপদেশ হয় তাহলে তার যে অন্তিম হল মানে জকার এবং বকার তার লোপ হয়ে যাওয়ার কথা, মানে হলন্তিয়াম দিয়ে ইৎসংজ্ঞা হবে, হলন্তিয়াম সূত্র দিয়ে ইৎসংজ্ঞা হবে এবং ইৎসংজ্ঞা হওয়ার পরে তস্য লোপঃ এই সূত্র দিয়ে লোপ হয়ে যাবে। এটাই প্রসেস, এটাই নিয়ম। তাই দেখো বলছে যে তস্য ইতঃ লোপঃ স্যাৎ, তস্য ইতঃ সেই ইৎসংজ্ঞক বর্ণের, তস্য ইতঃ সেই ইৎসংজ্ঞক বর্ণের লোপঃ স্যাৎ, লোপ হবে। ঠিক আছে না? ইতি ইয়বয়োর লোপ ন, মানে লোপ হওয়ার কথা কিন্তু লোপ ন, কিন্তু লোপ হবে না। মানে হলন্তিয়াম সূত্র দ্বারা লোপের প্রাপ্তি হচ্ছে, জকার এবং বকারের লোপের প্রাপ্তি হচ্ছে, বাট কিন্তু ইতি ইয়বয়োর লোপ ন, কিন্তু লোপ হবে না। কেন হবে না? উচ্চারণ সামর্থ্যাৎ। যদি জকার এবং বকারকে লোপ করে দেওয়া হয় আমার এখানে, তাহলে কিন্তু আমাদের যে ইষ্টরূপ, আমাদের যে সাধুরূপ, সেই সাধুরূপ গুলো পাওয়া যাবে না। মানে অয় অব আয় আব এই চারটে আদেশকে নিয়ে আমরা যে সাধুরূপ নির্ণয় করব, সাধুরূপের আমরা উৎপাদন করব, সাধুরূপের আমরা উপপত্তি করব, নিষ্পত্তি করব, সেই রূপগুলো কিন্তু আর পাবো না। অতএব আমরা অয় অব আয় আব এইগুলোকে আমরা এর যে অন্তিম বর্ণ জকার এবং বকার সেগুলোকে লোপ করতে পারবো না, লোপ করব না। উচ্চারণ সামর্থ্য রাখতে হবে এগুলোকে আমাদের। ঠিক আছে? তাই দেখো বলছে যদি লোপই না হয় তাহলে ইৎ সংজ্ঞাও করব না, যদি লোপ না হয় ইৎ সংজ্ঞাও করব না। তাই দেখো বলছে যে এবং চ, এবং চ ইৎ সংজ্ঞা অপি ইহ ন ভবতি, ইৎ সংজ্ঞা অপি ইহ ন ভবতি, ইৎ সংজ্ঞাও এখানে হবে না। ঠিক আছে? মানে ওই যে অয় অব আয় আব ওই চারটের যে অন্তস্থ এবং ব, ইয়কার এবং বকার, ওদের ইৎ সংজ্ঞাও হবে না। হ্যাঁ ওগুলো আদেশ মানছি, ওইগুলো আদেশ মানছি, তথাপি এগুলো ইৎ সংজ্ঞাও হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই জন্য মানে যদি এগুলো আলোচনার প্রয়োজন নেই, তথাপি বলি একটা জাস্ট কথা। উপদেশ বলতে আমরা একটা শ্লোক লিখেছিলাম, মনে আছে? কারোর মনে আছে উপদেশ ইজগল টু মানে কোন কোন গুলোকে উপদেশ বলে? কোন কোন গুলোকে উপদেশ বলে মনে আছে কিছু? আমি একটা শ্লোক লিখেছিলাম। ধাতু সূত্র গণনাদি বাক্যলিঙ্গানুশাসনম আগম প্রত্যয়াদেশাঃ উপদেশাঃ প্রকীর্তিতাঃ। মনে আছে শ্লোকটা? ধাতু সূত্র গণনাদি বাক্যলিঙ্গানুশাসনম, ধাতু সূত্র গণ উনাদি বাক্যলিঙ্গ অনুশাসন আগম প্রত্যয়াদেশ, এইগুলো হচ্ছে উপদেশ। এই কারিকাটাকে একজন বড় বৈয়াকরণ আছেন নাগেশ ভট্ট, উনি মানেন না, এটাকে খণ্ডন করেছেন যে এই কারিকায় যেগুলোকে উপদেশ বলা হয়েছে অ্যাকচুয়ালি ওগুলো
ঠিক নয় কারিকাটা, কোথাও দোষ হয়ে যাবে, ওই কারিকাটাকে মানলে দোষ হয়ে যাবে, তা দোষটা এখানে হবে। যদি আগম প্রত্যয় আদেশ, আদেশ যদি উপদেশ হয়, তাহলে হলন্তিয়াম সূত্র দিয়ে অয় অব আয় আব এদের যে বকার এবং জকার এদের ইৎসংজ্ঞা প্রাপ্ত হবেই। আদেশ ইজ ইকুয়াল টু উপদেশ, আর উপদেশে বিদ্যমান অন্তিম হলের ইৎসংজ্ঞা হবেই, আর ইৎসংজ্ঞা যার হবে তার লোপ হয়ে যাবে, তাহলে এখানে আমরা সাধুরূপ পাবো না। অতএব ওই কারিকাটার যে বক্তব্য ওটাকে ধরলে আমরা ফেঁসে যাব, সেজন্য এই কারিকাটাকে খণ্ডন করা হয়েছে। সেই জন্য উনি বলেছেন যে ইৎসংজ্ঞা যোগ্যত্বম উপদেশত্বম, ইৎসংজ্ঞা যোগ্যত্বম উপদেশত্বম, এইরকম একটা উপদেশের লক্ষণ করেছে যে যেগুলো ইৎসংজ্ঞার যোগ্য, যেগুলো ইৎসংজ্ঞার যোগ্য সেইগুলোই উপদেশ, তাছাড়া উপদেশ নয়। তাতে সেটা ধাতু সূত্র গণ অনাদি বাক্য লিঙ্গ অনুশাসন আগম প্রত্যয় আদেশ এইগুলো হতেও পারে, নাও হতে পারে, যার যার ইৎসংজ্ঞা, যেটা যেটা ইৎসংজ্ঞা করার যোগ্য সেটাই উপদেশ, এর বাইরে কোনো উপদেশ নাই, এরকম তিনি বলেছেন। যাই হোক, সেটা আলাদা কথা। আমরা এখন পড়ছি কি তস্য লোপঃ। উদাহরণ কি হবে দেখো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উদাহরণ কি হবে দেখো। এক, হরে যুক্ত এ, দুই, বিষ্ণু যুক্ত এ, মানে এগুলো সব চতুর্থের এক বচন করা হচ্ছে। নই অক, চার হচ্ছে পৌ অক। দেখো এখানে কি বলা হয়েছে, হরে যুক্ত এ, এখানে হর এ এ, এই সূত্র এখানে লাগবে। দেখো না কি করে বলা হয়েছে যে সূত্রের অর্থ কি পেয়েছিলাম, এচয় অবয়বা, এটা যদি এচের পরে অচ থাকে, যদি এচের পরে অচ থাকে, দেখো এটা এচ, একারটা এচ, হ্যাঁ কি না, মিলেছে একারটা এচ। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এচের পরে অচ আছে, পরবর্তী অচ আছে এচের পরে, এচের পরে যদি হ্যাঁ। অচ থাকে তাহলে হ্যাঁ স্যার। এচের স্থানে ক্রমানুসারে ওইগুলো হবে। তাহলে তাহলে কার স্থানে কোনটা হবে একটু বলো শুনি, কার স্থানে কি হবে? এচের পরে যদি অচ থাকে তাহলে এচের স্থানে ক্রমানুসারে অয় অব আয় আব হবে, তাহলে কার স্থানে কোনটা হবে? এর স্থানে অয় হবে, ও এর স্থানে অব হবে, ওই এর স্থানে আয় হবে, আর ও এর স্থানে আব হবে। হুম, তাহলে এখানে কোনটা হবে? এখানে এখানে অন্তত কি হবে সেটা, অয়, অয় হবে। হর অয়, আর এদিকে এ, যোগগুলো দেখো হর এ, ঠিক আছে, বোঝা গেছে, হর অয় এ হর এ। তেমনি
বিষ্ণ ও এ, বিষ্ণ অব এ, বিষ্ণ, দেখো বিষ্ণব এ, বিষ্ণবে, হয়েছে, মিলেছে। এখানেও কিন্তু একই সূত্র আসবে। এখানে ন ওই অক, ন আয় অক, নায়ক, এবং একই রকম ভাবে প ঔ অক, প আব অক, পাবক। দেখো কোথাও ডাউট আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই গেল পরবর্তী সূত্র। দেখো ওই উদাহরণ দিয়েছে এগুলি, হরয়ে বিষ্ণবে নায়ক পাবক, গ্রন্থে আর বলার কিছু নেই, সব বোঝা যাচ্ছে। পরবর্তী সূত্র হচ্ছে বান্ত ই প্রত্যয়ে, বান্ত ই প্রত্যয়ে, বান্ত ই প্রত্যয়ে পদচ্ছেদ কি হবে না বান্ত, বান্ত এক এক, ই সপ্তমীর এক বচন, প্রত্যয়ে এটাও সাত এক, সপ্তমীর এক বচন, বান্ত ই প্রত্যয়ে। সূত্রার্থ কি হবে? সূত্রার্থ হচ্ছে ই প্রত্যয়ে এইচ এর স্থান নয়, এইচ এর পরে, এইচ এর পরে যদি জকারাদি প্রত্যয় থাকে,
এচ এর পরে যদি জকারাদি প্রত্যয় থাকে, জকারাদি প্রত্যয়, এচ এর পরে যদি জকারাদি প্রত্যয় থাকে তাহলে বান্ত আদেশ হবে। এচ এর পরে যদি জকারাদি প্রত্যয় থাকে তাহলে বান্ত আদেশ হবে। মানে আগে বলা হয়েছিল এচ এর পরে যদি অচ থাকে, এখানে নিমিত্তটাকে চেঞ্জ করা হয়েছে। নিমিত্তটাকে আগে নিমিত্ত ছিল অচ, এখন নিমিত্ত করা হয়েছে জকারাদি প্রত্যয়, মানে জকার আদিতে আছে এমন প্রত্যয় থাকলেই হবে। তাহলে বান্ত আদেশ হবে। বান্ত মানে অব অথবা আব আদেশ হবে। অব অথবা আব আদেশ হবে। উদাহরণ, গোহ বিকার, এই অর্থে গো শব্দের সঙ্গে যত প্রত্যয় হয়, গো যুক্ত যত। সূত্র হচ্ছে বা বার্তিক গো পয়সর যত। এটা গোহ বিকার মানে যেমন ধরো দই, মানে গরুর থেকে উৎপন্ন যে দ্রব্য, গরুর থেকে উৎপন্ন যে দ্রব্য তার থেকে মানে উৎপত্তি হয়। গরুর থেকে উৎপন্ন দ্রব্য দুধ, তার থেকে উৎপন্ন হয় দধি। তাহলে এটা হচ্ছে গোহ বিকার, গরুর বিকার। বা যদি বলা হয় যে গোবর, তার থেকে ঘুঁটে তৈরি হয়, এটা একটা হয়। গরুর যে চামড়া, তার থেকে ঢাক তৈরি হয়, এগুলো হচ্ছে গব্যম। তাহলে গোহ বিকারহ, এই বিগ্রহে গো শব্দের সঙ্গে যত প্রত্যয় হবে, যত প্রত্যয়। সূত্র হচ্ছে গো পয়সর যত। তাহলে গো যতের তকারিত সংজ্ঞা হয় লোপ হবে জ, হলন্তিয়াম তস্য লোপহ করে লোপ হয়ে যাবে। তাহলে দেখো জকারাদি প্রত্যয় আছে, এটা ভাঙলে কি হবে, একটু ভেঙে দিই। গ ও জ, দেখো এটা এইচ, হ্যাঁ কি না? এটা এইচ, হ্যাঁ কি না? আর এইচ এর পরে জকারাদি প্রত্যয় আছে, এইচ এর পরে জকারাদি প্রত্যয় আছে, তাহলে কি হবে? ওকারের স্থানে কি আদেশ হবে? ওকারের স্থানে কি আদেশ হবে? অব। গ অব জ। এখানে সূত্র হচ্ছে বান্ত ই প্রত্যয়ে। দিয়ে রূপটা হবে গব্যম। দেখো গ্রন্থ কি বলছে, জকারাদৌ প্রত্যয় পরে, জকারাদৌ প্রত্যয় পরে মানে জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে ওদৌতহ। ওদৌতহ মানে ওকার এবং ঔকার এই দুটোর স্থানে, ওকার এবং ঔকার এই দুটোর স্থানে অব এবং আব এতৌস্তহ, অব আব এতৌস্তহ, ওকার এবং ঔকার এই দুটোর স্থানে অব আব এতৌস্তহ। বুঝা গেল? গোর বিকার গব্যম। সূত্র হচ্ছে গো পয়সর যত ইতি যত। আর একটা উদাহরণ আছে, নাবা তার্জম, নৌ যোগ যত। একটা বড় সূত্র আছে, নৌ বয় সূত্র আছে, যত হচ্ছে
তাহলে এখানেও দেখো নৌ জ হবে অনুবন্ধ লোপে, এবং এখানে ন আব জ যোগ করলে হবে নাব্য। নাবাতার্জম মানে কি? মানে নৌকার দ্বারা যেটাকে ত্বরণ করা যায়, মানে পার করা যায়, নৌকার দ্বারা যাকে পার করা যায় সেটা হচ্ছে নাব্যম। ধরো নদীতে জল এসেছে, এপার থেকে ওপারে যাবে, এপার থেকে ওপারে যাবে, আমরাও চলে গেলাম, তাহলে আমরা নৌকার দ্বারা ত্বরণযোগ্য মানে পার হওয়ার যোগ্য, তাহলে আমরা হলাম নাব্যম। কারোর সাইকেল আছে, সাইকেলটাও পেরিয়ে গেল, নৌকায় চাপিয়ে দিল, সাইকেল সহ পেরিয়ে গেল। কিছুদিন আগে আমি নৌকায় পার হলাম, কিছুদিন আগে মানে কি এই বৃহস্পতিবার সম্ভবত, রথের আগের দিন বৃহস্পতিবার, এক জায়গায় নদী পার হচ্ছিলাম, বাইক ছিল, বাইক সহ পেরিয়ে গেলাম, তাহলে আমার বাইকটাও নাব্যম, আমিও নাব্যম। নৌকার দ্বারা যেগুলো পার হয় সেইগুলোকে নাব্য বলে, নাব্য। নাবা তার্জম নাব্যম। দেখো বোঝা গেল? এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার।